ইসরায়েলি তাণ্ডবে গাজায় একদিনে নিহত ৬১। ক্ষুধার্তদের উপর হামলা চালিয়ে অভিযানের মাত্রা তীব্র করার অভিযোগ হামাসের। নিজ দেশে ক্রমে বাড়ছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। এবার আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১০০ দেশে ট্রাম্পের শুল্ক আরোপ। বাণিজ্য ঘাটতি মেটাতেই পদক্ষেপ বলছে ওয়াশিংটন। ইন্দোনেশিয়ার পণ্যেও দিতে হবে বাড়তি ট্যারিফ। পুতিনের সঙ্গে ট্রাম্পের মতবিরোধের মধ্যেই ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা অব্যাহত। এবং ইয়েমেনে আলোচিত ভারতীয় নারী নিমিষা প্রিয়ার রায় কার্যকর ২ দিনের জন্য স্থগিত। শেষ মুহূর্তেও জীবন বাঁচানোর চেষ্টায় নয়াদিল্লির নানা তৎপরতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ইসরায়েলি তাণ্ডবে গাজায় একদিনে নিহত হয়েছেন ৬১ জন, আহত অর্ধশতাধিক। হামাসের অভিযোগ, ক্ষুধার্ত মানুষের ওপর হামলা চালিয়ে অভিযানের মাত্রা তীব্র করেছে দখলদার। এদিকে আগ্রাসন বন্ধে কেবল আলোচনার ওপর ভরসা নয়, নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলে ক্রমেই তীব্র হচ্ছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার পশ্চিমাঞ্চলের শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। একই দিন উপত্যকাটির আরও বেশ কয়েকটি স্থানে দখলদারদের আগ্রাসনে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। ত্রাণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে আহত হন কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামলার হুমকি দিয়ে হাজার হাজার বেসামরিক মানুষকে পালিয়ে যেতে বাধ্য করে নেতানিয়াহুর সেনারা। হামাসের অভিযোগ, গাজায় অভিযানের মাত্রা আরও জোরদার করেছে ইসরায়েল। গাজায় দিন দিন বেড়েই চলছে অপুষ্টির হার। মঙ্গলবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা সাংবাদিকদের বলেন, গত মার্চ থেকে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকাটিতে অবরোধ কঠোর করার পর থেকে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা বেড়েই চলছে। গত ১৯ মে টানা ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ আংশিক তুলে নিলেও গাজায় জাতিসংঘের ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এমন কোনো দুধ নেই যা ওর শরীরে কাজ করছে। পুরো পৃথিবী আমাদের মুখের উপর দরজা বন্ধ করে রেখেছে। আর কতদিন এভাবে চলবে? আমরা কি এখন শুধু শিশুটির মৃত্যু অপেক্ষা করব? এ অবস্থায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ড। ২১ মাসের বেশি সময় ধরে চলমান হামলা বন্ধে কেবল আলোচনার ওপর ভরসা যথেষ্ট নয়, বরং কঠোর পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানায় দেশটি। ব্রাসেলসের এক বৈঠকে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের পর আয়ারল্যান্ডের পক্ষে চুপচাপ তাকিয়ে থাকা সম্ভব নয়। এদিকে একই দিন তেল আবিবের এক্সপো কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হয়ে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের দাবি জানায় ইসরায়েলের বাসিন্দারা। পাশাপাশি স্লোগানে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি জানান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। দক্ষিণ সিরিয়ার সুয়াইদায় হঠাৎই জ্বলে ওঠে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন। দ্রুজ ও বেদুইনদের পুরনো বিরোধ এবার রূপ নেয় প্রাণঘাতী সংঘর্ষে। সিরিয়ার সাম্প্রদায়িক সংঘাতেও হস্তক্ষেপ করেছে ইসরায়েল। দ্রুজ সম্প্রদায়ের পাশে থাকার ঘোষণা দিয়েছে। সিরীয় বাহিনীর সামরিক ঘাঁটি এবং ট্যাঙ্ক লক্ষ্য করে বিমান হামলা চালায় তেল আবিব। দক্ষিণ সিরিয়ার পাহাড় ঘেরা সোয়াইদা অঞ্চল, সেখানে দশকের পর দশক ধরে বসবাস করে আসছে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়। কিন্তু চলতি মাসে সেই শান্ত পাহাড়েই ছড়িয়ে পড়ে সংঘাত। স্থানীয় সময় শুক্রবার আল মাসমিয়াহ চেকপয়েন্টে দ্রুজ সম্প্রদায়ের এক সবজি বিক্রেতাকে অপহরণ ও লুটের অভিযোগ ওঠে বেদুইনদের বিরুদ্ধে। এর জেরে দ্রুজ সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়ে ক্ষোভ। এর পরদিন শনিবার প্রতিশোধ নিতে গিয়ে অপহরণ ও পাল্টা আক্রমণ শুরু করে তারা। তারপর যা ঘটে তা শুধুই প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধ। মাত্র ৭২ ঘন্টায় বহু মানুষের প্রাণহানি, বহু গ্রাম পুড়ে ছাই হয়ে যায়। নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ রাখা হয় দামেস্ক সোয়াইদা মহাসড়ক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে আলাদা করতে মোতায়েন করা হয়েছে বিশেষ সামরিক ইউনিট। পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সরিয়ে নিতে চালানো হচ্ছে যৌথ নিরাপত্তা অভিযান। প্রতিরক্ষা বাহিনী বলছে, সংঘর্ষ অব্যাহত থাকলে বেসামরিক জনগণের দুর্ভোগ আরও বাড়বে।
সহিংসতা ছড়িয়ে যায় সীমান্ত পেরিয়ে। রোববার ইসরায়েল ঘোষণা দেয় সিরিয়ার সেনাবাহিনী সোয়াইদায় দ্রুজদের ওপর হামলা চালাচ্ছে। সে অভিযোগে ইসরায়েল বিমান হামলা চালায় সিরিয়ার ট্যাঙ্ক ও সামরিক ঘাঁটিতে। নেতানিয়াহু জানায় দ্রুজরা তাদের আত্মীয়, তাদের রক্ষা করবে ইসরায়েল। সিরিয়ার সরকার জানায় তারা সংঘাত থামাতে চেয়েছিল, হামলা চালাতে চায়নি। প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভাঙার ষড়যন্ত্র চলছে এবং বিদেশি হামলা মানেই তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা। এমন উত্তেজনার মধ্যেই সোমবার সন্ধ্যায় সিরিয়ার সরকার আংশিক যুদ্ধবিরতির ঘোষণা করে। বলা হয়, সোয়াইদা অঞ্চলে সব ধরনের হামলা স্থগিত থাকবে এবং সংঘর্ষে জড়িত অস্ত্রধারীদের সঙ্গে সংলাপে বসা হবে। দ্রুজ সম্প্রদায়ের মধ্যেও দেখা দেয় দ্বিধা। তাদের কিছু অংশ সরকারের সঙ্গে সমঝোতা চায়, আবার কেউ কেউ স্বাধীনতাও চায়। অন্যদিকে বেদুইনরা বলছে তারাও প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভূমি ও জীবিকার উপর দ্রুজ আধিপত্য চাপিয়ে দেয়া হচ্ছে। এরপরে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান তারা সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। বিশ্লেষকদের দাবি, সিরিয়ার এই সংঘাত শুধু দুটি সম্প্রদায়ের নয়। এই সংঘাত আসাদ সরকারের পতনের পর নতুন শাসন ব্যবস্থায় ক্ষমতার পুনর্বণ্টন, নিরাপত্তা সংকট এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের উদাহরণ হিসেবে ধরা যায়। এর আগে এপ্রিল মে মাসে হওয়া সংঘর্ষের পর স্থানীয় নেতারা একটি সমঝোতা চুক্তিতে পৌঁছালেও তা কার্যকর হয়নি। এ কারণে আবারও দেশটিতে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। আফ্রিকা, ক্যারিবিয়ান সহ ১০০টিরও বেশি দেশের পণ্যে ১০% শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছোট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। এছাড়া ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে দিতে হবে ১৯% শুল্ক। গত ২রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। ওই সময় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য সময় দেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় শেষ হয় ৯ জুলাই। পরে চুক্তির জন্য আলোচনার সময় বাড়িয়ে ১ আগস্ট করা হয়। এবার স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে ১৯% শুল্ক দিতে হবে। দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এজন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন বলেও জানান ট্রাম্প। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, ওই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। পেনসিলভেনিয়া সফর শেষে হোয়াইট হাউসে ফিরেই নতুন বাণিজ্য নীতির ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আফ্রিকা ও ক্যারিবিয়ান সহ ১০০টিরও বেশি দেশের পণ্যে ১০% বা তার থেকে বেশি শুল্ক বসানো হতে পারে। ছোট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। একই দিন তিনি আরও বলেন, স্কটল্যান্ড সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন। এছাড়া দুই দেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে, অ্যাবারডিনে আয়োজিত বৈঠকে সেটি নিয়ে পর্যালোচনা করা হতে পারে বলেও স্পষ্ট বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের ওপর ট্রাম্পের আরোপ করা ৩০% শুল্কের কারণে পর্তুগালের মতো অপেক্ষাকৃত কম বিত্তমান দেশগুলোর বিপাকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলমান আলোচনায় সমাধান না হলে বিকল্প বাজার খুঁজতে হবে বলে মনে করেন পর্তুগালের রপ্তানিকারকরা। তবে সবার স্বার্থ বজায় রেখে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব বলে মনে করে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিবিদেরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর একটি পর্তুগাল। যুক্তরাষ্ট্রে চামড়াজাত বিভিন্ন জুতা, বেল্ট বা ব্যাগের মতো পণ্য রপ্তানি করে থাকে পর্তুগাল। ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৩০% শুল্ক ইস্যুতে মাথায় হাত এই খাতের রপ্তানিকারকদের। এছাড়া ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে কর্ক বা এ জাতীয় বিভিন্ন পণ্য রপ্তানিতেও একচিটিয়া আধিপত্য ছিল পর্তুগালের। শঙ্কায় পড়েছেন এ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অর্ডার কমতে শুরু করেছে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ওয়াইনের। সমস্যার সমাধান না হলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ওয়াইন উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এ খাতের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়াইন অ্যান্ড স্পিরিট ট্রেডার্স অ্যান্ড এক্সপোর্টার্স বলছে, ২০২৪ সালে পর্তুগিজ ওয়াইনের দ্বিতীয় বড় আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র। তারা গত বছর ১০২.১ মিলিয়ন ইউরোর ওয়াইন আমদানি করেছিল
পর্তুগাল থেকে, যা এবছর উল্লেখযোগ্য হারে কমে যাবে। এদিকে প্রতি বছর বিপুল সংখ্যক মার্কিন পর্যটক আসেন পর্তুগালে। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে অস্বস্তি বিরাজ করছে পর্যটন খাতেও, তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সালা ভন ডার লেয়েনের প্রতিও আহ্বান জানান। শুধু পর্তুগাল নয়, ট্রাম্পের 30% শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রোমানিয়া, বুলগেরিয়া বা গ্রিসের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত কম অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো। 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্রের চাপানো 30% শুল্ককে অনেকটা অন্যায্য বলছে পর্তুগালের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে কম শক্তিশালী দেশগুলো। একদিকে চলছে আলোচনা, অন্যদিকে চলছে বিকল্প বাজার খোঁজার চেষ্টা। তবে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজার খুঁজে পাওয়া যাবে কিনা সেটি নিয়েও রয়েছে সংশয়। তাই আলোচনায় যদি সমাধান না হয়, তাহলে এসব দেশগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি পর্তুগালের মতো এইসব দেশগুলোর। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইউক্রেনে পাঠানোর জন্য অস্ত্র সহায়তা প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জেলেনস্কির মস্কোতে হামলা চালানো উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউস কর্মকর্তা বলেছেন, চলমান যুদ্ধে রাশিয়ার জয় অনিবার্য বলেও মনে করেন ট্রাম্প। ইউক্রেন রাশিয়ার মধ্যে অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এদিকে যুদ্ধে সহায়তার জন্য এর মধ্যেই ইউক্রেনে অস্ত্র পাঠানো হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আনা নেয়ায় জার্মানি কাজ করছে বলেও জানান তিনি। তবে অস্ত্র পাঠালেও কিয়েভ মস্কোতে হামলা চালাক তা চান না ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় অবশ্যম্ভাবী বলে মনে করেন ট্রাম্প। তার ভাষায়, বড় অর্থনীতি ও সামরিক শক্তির কারণে জয়ের পথেই মস্কো। এর মধ্যে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধ আর ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় যৌথ কাজ চালানোর প্রত্যয় জানান তিনি। এদিকে বড় ধরনের মন্ত্রিসভা পরিবর্তন করেছেন জেলেনস্কি। অর্থমন্ত্রী ইউলিয়া শিরিডেঙ্কো হবেন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রী স্মিহাল হবেন প্রতিরক্ষা মন্ত্রী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রতিবাদের মুখে ক্যালিফোর্নিয়া থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের আংশিক প্রত্যাহারের ঘোষণা পেন্টাগনের। নিজেদের বিজয় বলছে লস অ্যাঞ্জেলেসের মেয়র। ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরালার নার্স নিমিষা প্রিয়ার ফাঁসির রায় কার্যকর 2 দিনের জন্য স্থগিত করেছে দেশটির সরকার। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে 18 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ। শেষ মুহূর্তে তার জীবন বাঁচানোর চেষ্টায় চলছে তৎপরতা। ভারত সরকারের সীমিত ক্ষমতা, ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আর আইনগত জটিলতার মাঝে চলছে এই মানবিক লড়াই। 2008 সালে ভারতের কেরালা রাজ্যের পালাক্কারের মেয়ে নিমিষা প্রিয়া পাড়ি জমান ইয়েমেনে। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে গিয়েছিলেন নার্স হিসেবে কাজ করতে। একসময় ঠিক করেন নিজেই ক্লিনিক খুলবেন। সেই সূত্রে 2014 সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহাদির সঙ্গে আলাপ হয় তার। ইয়েমেনের আইন অনুযায়ী ব্যবসা করার জন্য সেদেশের একজন অংশীদার প্রয়োজন ছিল প্রিয়ার। 2015 সালে মাহাদির সঙ্গে মিলে নতুন ক্লিনিক খোলেন প্রিয়া। এরপর শুরু হয় 2 অংশীদারের মতবিরোধ। পরিবারের অভিযোগ, সঙ্গী হওয়ার বদলে মেহেদি হয়ে ওঠেন নির্যাতক। প্রিয়ার অর্থ ও পাসপোর্ট ছিনিয়ে নেয় মাহদি। প্রিয়া হয়ে পড়েন বন্দী। 2017 সালে একটি পানির ট্যাঙ্ক থেকে মাহাদির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হত্যার অভিযোগে গ্রেফতার হন প্রিয়া। 2020 সালে রাজধানী সানার একটি আদালত প্রিয়াকে মৃত্যুদণ্ড দেন। এরপর সাহায্য চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বারস্থ হয় প্রিয়ার পরিবার। ইয়েমেনের জেলে বন্দী অভিবাসী এই নারীকে বাঁচানোর সব রকম চেষ্টা করে ভারত সরকার। মেয়েকে বাঁচাতে ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে 2023 সালে ইয়েমেনে যান প্রিয়ার মা। সেখান থেকেই ভারত সরকারের কাছে একাধিকবার মেয়েকে বাঁচানোর আর্জি জানান তিনি। 2023 সালে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার সাজা বহাল রাখে। এরপর দেশটির প্রেসিডেন্ট মৃত্যুদণ্ডের অনুমোদন দেন। ভারত সরকার আইনজীবী নিয়োগ করলেও সফলতা আসেনি। এদিকে হাউথি নিয়ন্ত্রিত সানায় ভারতীয় দূতাবাস না থাকায় কূটনৈতিক প্রচেষ্টাও সীমিত হয়ে পড়ে।
16 জুলাই মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল প্রিয়ার, তবে এর রায় 18 জুলাই পর্যন্ত স্থগিত করেছে ইয়েমেন সরকার। ভারত সরকার বলছে প্রিয়ার প্রাণ বাঁচানোর একমাত্র উপায় এখন নিহত পরিবারের সম্মতি আদায় করে ক্ষতিপূরণ দেয়া। এজন্য সময় চেয়েছিল নয়াদিল্লি, যা আপাতত মিলেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে 2000 ন্যাশনাল গার্ড সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। একে গুরুত্বপূর্ণ বিজয় বলে আখ্যা দিয়েছেন মেয়র ক্যারেন ব্যাস। অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে গত মাসে শহরটিতে 4000 সেনা মোতায়েন করে পেন্টাগন। ট্রাম্পের ওই পদক্ষেপের পর শুরু হয় তীব্র সমালোচনা। মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা 4000 ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে 2000 সেনা প্রত্যাহার করা হচ্ছে। অভিযানের উদ্দেশ্য সফল হওয়ায় এই সিদ্ধান্ত বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের। তবে এই ঘোষণা আসার পরই প্রশ্ন উঠেছে, মিশন সফল হওয়া বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সেই সঙ্গে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে আবারও বিতর্ক উস্কে দিয়েছে হেগসেথের এই দাবি। তবে প্রত্যাহারের পরও শহরে থেকে যাবে আরও 2000 ন্যাশনাল গার্ড সদস্য এবং প্রায় 700 মেরিন সেনা। পেন্টাগনের ভাষ্য, অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি রক্ষা করাই তাদের দায়িত্ব। সে লক্ষ্যেই সেনা মোতায়েন করা হয়েছিল বলে জানানো হয়। শহরের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এখন সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হেগসেথ। এদিকে পেন্টাগনের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ বিজয় বলে আখ্যায়িত করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস। তার দাবি, কয়েকদিনের জন্য মাত্র কয়েক বর্গমাইল এলাকায় সহিংসতা হওয়ায় পুরো শহরে সেনা নামানো ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়। বরং লস অ্যাঞ্জেলেসকে রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র বানানো হয়েছে বলেই মনে করেন তিনি। সেদিক থেকে সেনা প্রত্যাহারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শহরটিতে, যদিও এখনও সেনা মোতায়েন অব্যাহত থাকায় আপত্তি থেকেই যাচ্ছে স্থানীয় প্রশাসনের। এর আগে জুনে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট অভিবাসী বিরোধী অভিযান চালায়। এর প্রতিবাদে শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দেন। গভর্নর গ্যাভিন নিউজমের স্পষ্ট আপত্তি থাকা সত্ত্বেও আদালতের রায়ে সেনা নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন ডোনাল্ড ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবছে নিউ জার্সি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। তলিয়ে গেছে ঘর বাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন যানবাহন। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। দেশটিতে একদিকে যখন বন্যায় ডুবছে মানুষ, অন্যদিকে ওরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ছে প্রাণ প্রকৃতি। এরই মধ্যে পুড়ে ছাই 4000 একর বনভূমি। ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, অচল হয়ে পড়েছে চলাচলের যানবাহনগুলো। স্থানীয় সময় মঙ্গলবার আকস্মিক বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য। এরই মধ্যে প্লেনফিল্ড শহরে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় 2.5 ঘন্টারও কম সময়ের মধ্যে 6 ইঞ্চি পরিমাণ পানি জমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একদিকে যখন বন্যায় ডুবছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, অন্যদিকে তখন আগ্রাসী দাবানলে পুড়ছে দেশটির ওরেগন ও কলোরাডো অঙ্গরাজ্য। এরই মধ্যে পুড়ে গেছে কলোরাডোর কয়েক হাজার একর বনভূমি। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। হেলিকপ্টার থেকেও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সুইডেনে অভিবাসী আইনে একের পর এক পরিবর্তন। ভিসা নবায়ন এবং নাগরিকত্বের আবেদন করলেও দীর্ঘ অপেক্ষায় হতাশ হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 23 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে 4 জন শিশু। মঠে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত প্রায় 200 জন। স্থানীয় গণতন্ত্রপন্থী প্রশাসনের নেতা ক্লাইং বওয়া জানান, সাংঘাইয়ের লিন্টালু অঞ্চলে ভোর রাতে 2 দফায় মঠে বোমা ফেলা হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই আশ্রিত নারী ও শিশু। জান্তা সরকার কোনো মন্তব্য না করলেও গণতন্ত্রপন্থী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট দাবি করেছে এটি উদ্দেশ্য প্রণোদিত গণহত্যা। বহু আহতকে এখনও উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ফো কাইন। এর আগেও ডেপেইনে স্কুলে হামলায় 17 শিক্ষার্থী নিহত হয়।
অভিবাসী নীতিতে একের পর এক পরিবর্তন আনছে ইউরোপের দেশ সুইডেন। এতে বদলে যাচ্ছে হাজারো অভিবাসীর জীবনচিত্র। গত 3 বছরে কড়া নিয়মনীতি আর শর্তের জালে সুইডেন ছাড়তে বাধ্য হন হাজার হাজার অভিবাসী। বহু বছর ধরে বসবাস করা অনেক প্রবাসী বাংলাদেশিও ভিসা নবায়ন ও নাগরিকত্বের আবেদন করে রয়েছেন দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তায়। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সহজ অভিবাসন নীতি, উন্নত জীবন আর ভালো উপার্জনের আশায় একসময় সুইডেন ছিল অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের দেশ। কিন্তু গত 3 বছরে অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন আনে দেশটির জোট সরকার, যার প্রভাবে হাজার হাজার অভিবাসীকে ছাড়তে হয় সুইডেন। এ থেকে রেহাই পাননি প্রবাসী বাংলাদেশিরাও, যারা এখনো ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছেন সুইডেনে, তারাও রয়েছেন অনিশ্চয়তায়। প্রতি বছরই বাড়ছে ওয়ার্ক পারমিটের ন্যূনতম খরচ। 5 থেকে 10 বছর সুইডেনে বসবাস করলেও এখনো জানেন না নাগরিকত্ব পাবেন কিনা। আবার উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমালেও কঠিন হয়ে পড়েছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। এই সরকার ক্ষমতায় আসার পর গত 3 বছর ধরে প্রায় 3বার স্যালারি থ্রেশহোল্ড চেঞ্জ করা হয়েছে। বর্তমানে যা এসে দাঁড়িয়েছে 29,700 krona। এই স্যালারিতে নতুন যারা আসবে তাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে যাব, তাদের জন্য আসলে ওয়ার্ক পারমিটে যাওয়াটা খুবই অনিশ্চিত অবস্থায় এই মুহূর্তে আছে। সুইডেন সরকার বলছে দেশের নিরাপত্তা ও সামগ্রিক সামঞ্জস্য রক্ষার জন্যই কঠোর করা হয়েছে অভিবাসী নীতি। তবে সরকারের এমন কঠোর অবস্থানের কারণে দেশটিতে আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে অভিবাসীর সংখ্যা। অনেকেই পরিবার নিয়ে চলে যাচ্ছেন ইউরোপের অন্য কোনো দেশে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আয়ারল্যান্ডের তুয়ামে শুরু হয়েছে গণকবর খোঁড়ার কাজ। একটি পুরনো গির্জার অর্থায়নে পরিচালিত মা ও শিশু কেন্দ্রের ওই স্থানে প্রায় 800 শিশু ও নবজাতকের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই কেন্দ্রে অবিবাহিত নারী এবং তাদের সন্তানদের জোর করে বন্দি রাখা হয়েছিল বলেও জানা গেছে। আয়ারল্যান্ডের তুয়ামে একটি মা ও শিশু কেন্দ্র পরিচালিত হতো ক্যাথলিক সন্ন্যাসিনী সংস্থার মাধ্যমে। 1925 সাল থেকে এর কার্যক্রম শুরু হয় এবং 1961 সালে এটি বন্ধ হয়ে যায়। 20 শতকের বড় একটি সময় জুড়ে সামাজিক রীতিনীতির কারণে অবিবাহিত নারীদের অনেক সময় জোর করে এমন কেন্দ্রে পাঠানো হতো। অনেক মা সন্তান জন্মের পর তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হতেন। 2014 সালে এক ইতিহাসবিদ কেন্দ্রটির ইতিহাস অনুসন্ধান করে শিশুদের মৃত্যুর সনদপত্র খুঁজে পান, কিন্তু মাত্র একজনের দাফনের রেকর্ড মেলে। এরপরেই শুরু হয় ব্যাপক তদন্ত। পরে অনুসন্ধানে একটি পুরনো সুয়ারেস চেম্বারে নবজাতক ও শিশুর কঙ্কালের সন্ধান মেলে। ডিএনএ বিশ্লেষণে জানা যায় মৃতদের বয়স ছিল 35 সপ্তাহ থেকে 3 বছর পর্যন্ত। তদন্তে উঠে আসে পুরো আয়ারল্যান্ডে এমন 18টি মা ও শিশু কেন্দ্রে প্রায় 9,000 শিশু মারা গেছে। এর পেছনে প্রধান কারণ ছিল চিকিৎসার অভাব, অপুষ্টি, সংক্রমণ এবং অবহেলা। অনেকেই শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় মারা যায়। তদন্তে আরও উঠে আসে এসব প্রতিষ্ঠানে শিশুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো। মা ও সন্তানদের সঙ্গে অমানবিক আচরণ, মানসিক নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। তুয়ামের এক কেন্দ্র পরিচালনাকারী সন্ন্যাসিনী সংস্থা গভীর দুঃখ ও অনুশোচনা প্রকাশ করে জানিয়েছে তারা নারী ও শিশুদের মৌলিক মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সরকার জানিয়েছে 2 বছরব্যাপী এই খনন কাজে উদ্ধারকৃত মরদেহের ফরেনসিক বিশ্লেষণ করা হবে। যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর যে মরদেহ শনাক্ত করা যাবে না তা যথাযথ ধর্মীয় মর্যাদা ও সম্মানের সঙ্গে দাফন করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের কাছাকাছি এক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন 11 জন। স্থানীয় সময় সোমবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 18 জন যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটির 7 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই স্থানীয় সরকারি কর্মকর্তা। মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ থেকে তুয়াপেজাত যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ফিনল্যান্ডের তুর্কু শহরের ঐতিহাসিক দুর্গ যেন ফিরে গেছে মধ্যযুগে। 4 দিনব্যাপী আয়োজনে ঘোড়সওয়ার যোদ্ধারা আবারও ঝাঁপিয়ে পড়েছে প্রতিযোগিতার ময়দানে। বর্ম, বর্ষা আর তরবারি হাতে চলে উৎসব। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। তলোয়ার, পিতলের বর্ম, ঘোড়ার হিনহিন ও দর্শকদের উল্লাস। শত শত বছর পেছনে ফেরার গল্প আর ইউরোপীয় ভাইকিংদের সেই স্মৃতি। ইতিহাস ও বিনোদনের মিশেলে এই আয়োজন ফিনল্যান্ডের তুর্কুর ঐতিহাসিক দুর্গতে, যা তুরুন লিন্না নামে খ্যাত।
1300 থেকে 1700 শতক পর্যন্ত এটি রাজাদের এবং সুইডিশ প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। সে সময়কে জাগিয়ে তুলতেই মধ্যযুগীয় এই যুদ্ধক্ষেত্রের উপস্থাপন। তলোয়ার যুদ্ধ আর দক্ষ রাইডিং এর মাধ্যমে এখানে তুলে ধরা হয় প্রাচীন সময়ের ছবি, যেখানে যোদ্ধা ছিল সম্মানের প্রতীক আর ঘোড়া ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। ইউরোপের বিভিন্ন দেশ থেকেই মানুষজন এসেছে ইভেন্ট এনজয় করতে। এখানে ঘোড়ার প্রতিযোগিতা এবং তলোয়ার প্রতিযোগিতা হচ্ছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে অংশগ্রহণ করেছে। এখানে এসে খুব ভালো লাগছে। অংশগ্রহণকারীরা ঘোড়ায় চড়ে পার করছেন দক্ষতা নির্ভর নানা চ্যালেঞ্জ। একে অপরের মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন বর্মধারী রাইডাররা। পাশেই বসেছে মধ্যযুগীয় মেলা, যেখানে সে সময়ের খাবার, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পোশাকের পসরা। পর্যটক স্থানীয়রা উপভোগ করছেন যেন টাইম ট্রাভেলে। প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দিতে শিশুদেরও সাজিয়ে তোলা হয় যোদ্ধার বেশে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ছোট খেলার মাধ্যমে, নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো বেশ ভালো লাগছে যে আমরা সেই যুগের জিনিসপত্র দেখতে পাচ্ছি। গানে গানে সে সময়কার ঐতিহাসিক গল্প তুলে ধরা হয় বিভিন্ন স্টলে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, তুর্কু, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলি তাণ্ডবে গাজায় একদিনে নিহত 61, ক্ষুধার্তদের উপর হামলা চালিয়ে অভিযানের মাত্রা তীব্র করার অভিযোগ হামাসের। নিজ দেশে ক্রমে বাড়ছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। এবং এবার আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের 100 দেশে শুল্ক আরোপ ট্রাম্পের। বাণিজ্য ঘাটতি মেটাতেই পদক্ষেপ, বলছে ওয়াশিংটন। ইন্দোনেশিয়ার পণ্যে শুল্ক কমানোর ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়ের।